তামিলনাড়ুর রাজনৈতিক ও আইনি অঙ্গনে এক অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করেছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন সরকার। রাজ্যের নিজস্ব আইন এবং জনস্বার্থ সুরক্ষায় মাদ্রাজ হাইকোর্টে দেওয়া গরু জবাইয়ের সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরাসরি ভারতের সুপ্রিম কোর্টে কড়া আইনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার প্রশাসন। সংবাদ মাধ্যম স্ক্রলের এক প্রতিবেদন বলছে, রাজ্য সরকার দেশের সর্বোচ্চ আদালতে সুস্পষ্ট ভাষায় জানিয়েছে, হাইকোর্টের এই নির্দেশ সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত। একটি গণতান্ত্রিক কাঠামোতে নিজস্ব আইন থাকা সত্ত্বেও আদালতের এমন আকস্মিক রায় তামিলনাড়ুর পশু জবাই সংক্রান্ত বিদ্যমান আইনের সরাসরি পরিপন্থী। থালাপতি বিজয়ের এই আইনি লড়াই কেবল একটি রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে একটি বড় ধরনের ধাক্কা হিসেবে আবির্ভূত হয়েছে। ঘটনা শুরু গত 27 মে। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি.আর. স্বামীনাথন এবং ভি. লক্ষ্মীনারায়ণের বেঞ্চ গরু জবাইয়ের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে একটি রায় প্রদান করেন। এই রায়ের পেছনের প্রেক্ষাপট অত্যন্ত চমকপ্রদ। আদালতে একটি পিটিশন দায়ের করেছিলেন হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মক্কল কার্চিয়ের জেনারেল সেক্রেটারি। তার মূল আবেদন ছিল, কোরবানির ঈদের সময় তামিলনাড়ুতে যেন নির্ধারিত স্থানের বাইরে যত্রতত্র পশু জবাই না করা হয়। এটি ছিল মূলত একটি নির্দিষ্ট উৎসবকেন্দ্রিক এবং স্থান সংক্রান্ত বিধিনিষেধের আবেদন। কিন্তু আদালত এই আবেদনের সীমা অতিক্রম করে সরাসরি একটি ঢালাও নির্দেশ জারি করেন। আদেশে বলা হয়, রাজ্য সরকারকে নিশ্চিত করতে হবে যেন কোরবানি বা বছরের অন্য কোনো দিনে কোনো অবস্থাতেই গরু বা বাছুর জবাই করা না হয়। থালাপতি বিজয়ের সরকার অত্যন্ত সুনিপুণভাবে এই রায়ের আইনি দুর্বলতাগুলো সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরেছে। রাজ্য সরকারের পিটিশনে জোরালোভাবে উল্লেখ করা হয়েছে, তামিলনাড়ুতে পশু জবাই সংক্রান্ত সুনির্দিষ্ট আইন আগে থেকেই কার্যকর রয়েছে। সেই আইন অনুযায়ী 10 বছরের বেশি বয়সী অথবা শারীরিকভাবে অক্ষম ও ব্যবহারের অনুপযোগী পশু জবাই করার বৈধতা রয়েছে। হাইকোর্ট যখন সম্পূর্ণ নিষেধাজ্ঞার রায় দেন, তখন তারা মূলত রাজ্যের এই বৈধ আইনটিকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন। একটি কার্যকরী আইনকে পাশ কাটিয়ে আদালতের এমন সিদ্ধান্ত গ্রহণ বিচারিক এখতিয়ারের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে বিজয়ের প্রশাসন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকার স্পষ্টভাবে জানিয়েছে, মাদ্রাজ হাইকোর্ট যে ঢালাও নিষেধাজ্ঞার নির্দেশনা দিয়েছেন সেটি খোদ আবেদনকারীও চাননি। একটি নির্দিষ্ট উৎসবের জন্য স্থান নির্ধারণের আবেদনকে কেন্দ্র করে পুরো রাজ্য জুড়ে এমন একটি স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করার কোনো যৌক্তিকতা নেই। থালাপতি বিজয়ের সরকার প্রমাণ করেছে, তারা অন্ধভাবে কোনো সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয়, বরং রাজ্যের মানুষের অধিকার, জীবিকা এবং সাংবিধানিক আইনের প্রতি তারা অবিচল। এই পদক্ষেপের মাধ্যমে তারা মাদ্রাজ হাইকোর্টের রায়ের উপর অবিলম্বে স্থগিতাদেশ চেয়ে দেশের বিচার ব্যবস্থায় একটি শক্ত অবস্থান নিশ্চিত করেছে। তামিলনাড়ুর এই দৃঢ় অবস্থানের পাশাপাশি ভারতের জাতীয় রাজনীতিতে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র বিরাজ করছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দ্বিমুখী নীতি এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় ছিলেন না, তখন তিনি তৎকালীন কংগ্রেস সরকারের গরুর মাংস রপ্তানি নীতির তীব্র সমালোচনা করে মাঠ গরম করতেন। কংগ্রেসের শাসনামলে মাংস রপ্তানির এই বৃদ্ধিকে তিনি ব্যঙ্গাত্মকভাবে পিঙ্ক রেভলিউশন বা গোলাপি বিপ্লব বলে আখ্যায়িত করেছিলেন। তার সে সময়কার প্রচারণার মূল ভিত্তি ছিল, কংগ্রেস সরকার মূলত একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়কে খুশি করার জন্যই এই মাংস রপ্তানি খাতকে ব্যাপক উৎসাহ দিচ্ছে। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর সেই চিত্র সম্পূর্ণ উল্টে গেছে। নরেন্দ্র মোদীর শাসনামলেই ভারতে গরু ও মহিষের মাংস রপ্তানি অভাবনীয়ভাবে প্রায় 16% বৃদ্ধি পেয়েছে। যেই খাতটিকে একসময় ধর্মীয় এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমালোচনা করা হতো, সেই খাতটি আজ ভারতের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম মুসলিম মিররের একটি প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমান পরিস্থিতিতে ভারত প্রতি বছর প্রায় 15,30,000 টন গরু এবং মহিষের মাংস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে। বর্তমান পরিস্থিতিতে ভারত প্রতি বছর প্রায় 15,30,000 টন গরু এবং মহিষের মাংস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে। এই বিপুল পরিমাণ মাংস রপ্তানি করে ভারতের অর্থনীতিতে যুক্ত হচ্ছে প্রায় 430 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। বৈশ্বিক মাংস রপ্তানির বাজারে ভারত এখন একটি পরাশক্তি। বিশ্বজুড়ে মাংস রপ্তানিতে শীর্ষ অবস্থানে থাকা ব্রাজিলের ঠিক পরেই দ্বিতীয় স্থানে নিজের আসন শক্ত করে নিয়েছে ভারত। আন্তর্জাতিক বাজারে তারা পেছনে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোকে। এই পরিসংখ্যানগুলো অত্যন্ত স্পষ্টভাবে বলে দেয়, রাজনৈতিক মঞ্চে যে কথাগুলো বলে ভোট সংগ্রহ করা হয়, অর্থনৈতিক বাস্তবতায় সেই কথার কোনো মূল্য নেই। মাংস রপ্তানি এখন আর কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বিষয় নয়,
বরং এটি ভারতের সামগ্রিক অর্থনীতির চাকা ঘোরানোর এক বিশাল ইঞ্জিনে রূপান্তরিত হয়েছে। ভারতের অভ্যন্তরীণ নীতির দিকে তাকালে এই দ্বিমুখী আচরণ আরও প্রকট হয়ে ওঠে। রাজ্য পর্যায়ে গরু জবাইয়ের উপর বিভিন্ন ধরনের কঠোর বিধিনিষেধ এবং নজরদারি থাকলেও পুরো দেশের জন্য কোনো একক এবং অভিন্ন জাতীয় আইন নেই। এই আইনি ফাঁকফোকরের সুযোগ নিচ্ছে একটি বিশাল ব্যবসায়ী চক্র। তুলনামূলকভাবে যেসব রাজ্যে বিধিনিষেধ কিছুটা শিথিল, সেসব রাজ্য থেকে অত্যন্ত সুসংগঠিত উপায়ে গরু এবং মহিষ পাচার করে রপ্তানির মূল কেন্দ্রগুলোতে নিয়ে আসা হচ্ছে। আর্থিক লাভের অঙ্ক এতটাই বিশাল যে সেখানে কোনো রাজনৈতিক আদর্শ বা ধর্মীয় বিধিনিষেধ ধোপে টিকছে না। বর্তমানে ভারতে মহিষের সংখ্যা প্রায় 11,50,00,000 এবং গরুর সংখ্যা 7,60,00,000-এর উপরে। এই বিপুল সংখ্যক গবাদি পশু যখন দুধ উৎপাদনের সক্ষমতা হারায়, তখন সেগুলো সরাসরি মাংস এবং চামড়া শিল্পে ব্যবহার করা হয়। আন্তর্জাতিক বাজারে ভারতীয় মাংসের চাহিদা আকাশচুম্বী। মুসলিম মিররের তথ্যমতে ভারতের এই মাংস বর্তমানে বিশ্বের 65টি দেশে রপ্তানি হচ্ছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে তেল সমৃদ্ধ আরব দেশগুলোতে ভারতীয় মাংসের ব্যাপক কদর রয়েছে। এর একটি বড় কারণ হলো ভারতের এই গরু মহিষগুলো মূলত মুক্ত চারণভূমিতে লালন পালন করা হয়। কৃত্রিম উপায়ে বড় করা পশুর চেয়ে এই মাংস অনেক বেশি স্বাস্থ্যসম্মত বলে আন্তর্জাতিক ক্রেতারা মনে করেন। পাশাপাশি ব্রাজিল বা অস্ট্রেলিয়ার তুলনায় ভারতীয় মাংসের দাম বিশ্ববাজারে তুলনামূলকভাবে কম হওয়ায় ক্রেতাদের কাছে এটি সবচেয়ে আকর্ষণীয় বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই বিশাল রপ্তানি বাণিজ্যের সবচেয়ে চমকপ্রদ তথ্যটি লুকিয়ে আছে এর মালিকানার ভেতরে। সাধারণ মানুষের ধারণা থাকতে পারে এই ব্যবসার সঙ্গে হয়তো নির্দিষ্ট একটি ধর্মের মানুষই জড়িত, কিন্তু অর্থনৈতিক বাস্তবতার চিত্র সম্পূর্ণ ভিন্ন। ভারতের শীর্ষ 6টি মাংস রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিকানা তালিকা পর্যালোচনা করলে দেখা যায় এর মধ্যে 4টির মালিকই হিন্দু ধর্মাবলম্বী উদ্যোক্তা। বাজারে দাপটের সঙ্গে ব্যবসা করা আলকাবির এক্সপোর্টস, অ্যারাবিয়ান এক্সপোর্টস, এমকেআর ফ্রোজেন ফুড এক্সপোর্টস এবং পিএমএল ইন্ডাস্ট্রিজের মতো বিশাল প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক হিন্দু ব্যবসায়ীরা। নামের দিক থেকে ইসলামিক আবহ থাকলেও এর পেছনের মূল সুবিধাভোগী কারা তা এই তথ্য থেকেই পরিষ্কার হয়ে যায়। যখন কোটি কোটি ডলারের মুনাফার হাতছানি থাকে, তখন ধর্মীয় ভেদাভেদ বা রাজনৈতিক স্লোগান যে কর্পোরেট লভ্যাংশের নিচে চাপা পড়ে যায়, এটি তারই বাস্তব প্রমাণ। এখানেই শেষ নয়। ভারতের রপ্তানিকৃত মাংসে ব্যবহৃত হালাল সার্টিফিকেশন নিয়ে রয়েছে চরম পর্যায়ের বৈপরীত্য। আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে মাংস রপ্তানি করার জন্য প্রতিটি চালান হালাল সনদযুক্ত হতে হয়। ভারতের কোম্পানিগুলো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই আন্তর্জাতিক হালাল মান বজায় রেখে ব্যবসা পরিচালনা করছে। অথচ একই হালাল সার্টিফিকেশন ভারতের অভ্যন্তরীণ বাজারে চরমভাবে বিতর্কিত এবং বিভিন্ন রাজ্যে এটি নিষিদ্ধ করার জন্য রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হয়। বিদেশের মাটিতে ব্যবসার জন্য হালাল সনদের বাধ্যবাধকতা মাথা পেতে নেওয়া আর দেশের ভেতরে সেই একই বিষয়কে নিষিদ্ধ ঘোষণা করা, এই বৈপরীত্য কেন্দ্রীয় সরকারের নীতির দুর্বলতাকেই সামনে নিয়ে আসে। ক্ষমতার মসনদে বসার আগে নরেন্দ্র মোদী যে শিল্পটিকে দেশের সংস্কৃতির জন্য হুমকি বলে প্রচার করেছিলেন, আজ সেই শিল্পটিকেই তার সরকার রেকর্ড আয়ের অন্যতম প্রধান খাত হিসেবে লালন করছে। একদিকে আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানি করে বিলিয়ন ডলার আয় করা হচ্ছে, অন্যদিকে দেশের ভেতরে সাধারণ মানুষের খাদ্যাভ্যাস নিয়ে রাজনীতি করা হচ্ছে। ঠিক এই প্রেক্ষাপটেই থালাপতি বিজয়ের সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া একটি ঐতিহাসিক ঘটনা। তারা প্রমাণ করেছে যে আইনের শাসন এবং মানবাধিকার কোনো দ্বিমুখী নীতির কাছে জিম্মি থাকতে পারে না। একটি সুনির্দিষ্ট আইনকে সমুন্নত রাখতে বিজয়ের প্রশাসন যে আপোষহীন এবং ইস্পাতের মতো দৃঢ় অবস্থান নিয়েছে, তা ভারতের চলমান রাজনীতিতে একটি অধ্যায়ের সূচনা করেছে। চরম বাস্তবতার সামনে দাঁড়িয়ে একদিকে মোদী সরকারের নীতিহীন বাণিজ্য আর অন্যদিকে থালাপতি বিজয়ের আইনি স্বচ্ছতা, এই দুইয়ের ফারাক আজ পুরো দেশবাসীর সামনে স্পষ্ট।